বিদেশে গিয়ে নিজের কথা না ভেবে পরিবারের কথা আমি সব সময় ভেবেছি, সবার চাওয়া পূরণ করছি। শেষ পর্যন্ত আমার চাওয়াটা কেউ পূরণ করছে না। যখন যেটা আমার কাছে চেয়েছে সবই আমি দিয়েছি, কিন্তু আমার বেলায় একেবারে শূন্য। যে ছেলে বাবা মাকে ছাড়া 2টা রাত কোথাও থাকেনি, সেই আমি 5টা বছর সবাইকে ছেড়ে বাইরে সময় কাটিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সুখের জন্য। আমি কিছুই নিজের জন্য করিনি, আমার কাছে কোনো টাকাই রাখিনি, কিংবা কোনো ব্যাংক ব্যালেন্সও করিনি। মাস শেষে আপনার কাছে টাকাগুলো পাঠিয়ে দিয়েছি নিজের চিন্তা না করে। আপনাদের কথা না আমি চিন্তা করছি, সে আপনারা কেন আমার দিকে তাকাচ্ছেন না? বাবা কষ্ট পাবেন না, আর ভাববেন না আপনাকে আমি খোটা দিচ্ছি। আসলে আমার মনের কথা আমি কখনো প্রকাশ করতে পারিনি, আপনি সুযোগই দেননি। আমি শেষবারের মতো বলছি, মায়াকে আমি ভালোবাসি, এই মায়াকে আমার জীবনে লাগবে। 5 বছর পর বিদেশ থেকে দেশে এসেছি ছুটিতে। উদ্দেশ্য হলো বিয়ে করা। যদিও আমি এই সময়টাতে দেশে আসতে চাইনি, কিন্তু পরিবারের রিকোয়েস্টে 3 মাসের ছুটিতে দেশে ফিরেছি। যে মেয়েটাই 5 বছর আমার অপেক্ষায় ছিল দেশে আসার পরে, সেই মেয়েকে আমার পরিবার মানতে নারাজ। আমিও আসার আগে ভাবছিলাম আমার পরিবার খুব সহজেই মেনে নেবে। মায়া, আমরা একই গ্রামে বড় হয়েছি, পড়াশোনায় দুজনেই একই ক্লাসে ছিলাম। মায়া এবং আমার সম্পর্কের কথা এলাকার সবাই জানতো। ইন্টার ফাইনাল ইয়ারে আমাদের সম্পর্ক হয়। বছর দেড়েক পরে পারিবারিক আর্থিক সমস্যার কারণে বিদেশে যেতে বাধ্য হই। আমি পরিবারের বড় সন্তান, তাই আমার দায়িত্ব পরিবারের বেশি। তাই আমার সিদ্ধান্তেই আমি দেশের বাইরে চলে যাই। আমি বিদেশে যাওয়ার পরে অনেকেই মায়াকে বলছে বিদেশ গেলে আমি মায়াকে ভুলে যাব। আমার জন্য আর অপেক্ষা না করতে মায়ার পরিবার অনেক চেষ্টা করছে বিয়ে দিয়ে দিতে, কিন্তু মায়াকে কেউ কথা শোনাতে পারেনি। সেই থেকে এখন পর্যন্ত মায়া আমার জন্য অপেক্ষায় রয়েছে। আমি বিদেশ থাকতে মায়া আমাকে বলেছিল এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে মায়া যাবে। আমিও ভেবেছিলাম হয়তো মায়া আসবে, কিন্তু আমার পরিবারে এক পর্যায়ে মায়ার পরিবারের সাথে ঝামেলা পাকিয়ে বসে। মায়া দেখতে অতটা সুন্দরী না, তাও আমার চোখে মায়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। লেখকেরা বলে থাকেন প্রেমিক প্রেমিকার চোখে ভালোবাসার মানুষটা পৃথিবীর সবচেয়ে সুদর্শন বা সুন্দরী মানুষ। আমার কাছেও ব্যতিক্রম নয়। বাড়িতে আসার পরে বিকেলে মায়ের সাথে দেখা করতে গেলাম। এত বছর পরে আমাকে দেখে মায়া কান্নার সুরে আমাকে জড়িত হলো। আমি নিজের অজান্তে মায়াকে বুকে জড়ে নিলাম। আশেপাশের মানুষ কে কি দেখলো, বুঝলো বা বললো, তাতে আমার কিছুই যায় আসে না। মায়া আমার ভালোবাসার মানুষ। মায়ের সাথে দেখা করা শেষ হলে বাসে যাই, ডাইনিং টেবিলে বসি। বাবা বললেন, আবিদ, শোনো, আমরা তোমার মা বাবা, তোমার ভালো মন্দ আমরা বুঝি। মায়ার সাথে যোগাযোগ অফ করে দাও। তোমার জন্য আমরা মেয়ে পছন্দ করে রেখেছি। আমি চুপচাপ খাবার খাচ্ছি। বাবার কথায় আমি কোনো জবাব দেইনি। মা পাশ থেকে বাবাকে চুপ করতে বললেন, কিন্তু বাবা আবারও বলে উঠলেন, আজকে মায়ার সাথে দেখা করেছো ভালো কথা, পরবর্তীতে এমনটা যেন না হয়। এই সমাজে আমার একটা মান সম্মান আছে। ওর পরিবার আর আমার পরিবারের দিকে তাকিয়ে একবার দেখো। ওর যদি কোনো পাওনা থাকে তাহলে সেটা তুমি পরিশোধ করে দাও। প্রয়োজনে কিছু টাকা দিয়ে দাও, বাবা টাকা দিয়ে কি হবে? যদি সে চায় আর কি। আপনার কথা আমি কিছু বুঝলাম না। ওর পরিবারের দিকে আমি তাকাতে কেন যাব? একবার আমাদের আগেরকার সময়ের পরিবারের দিকে তাকান। আমি যখন বিদেশ গিয়েছিলাম পরিবারের দেনার দায় মাথায় নিয়েই গিয়েছিলাম। দেখুন বাবা, আমি বেশি কথা বলে আপনাকে অসম্মান কিংবা কষ্ট দিতে চাই না। পরের দিন সকালে বাবা ঘুম থেকে ডাকলেন। আমি ফ্রেশ হওয়ার পরে বাবা আমাকে বললেন, একটু পরে মেয়ে দেখতে যাব, খাওয়া শেষ করে রেডি হয়ে নাও। মেয়ে দেখতে যাবেন? আমাকে একবারও বলেছেন? আর তাছাড়া আমি যেতে পারবো না। আমি তাদের কথা দিয়েছি, ওয়াদার বরখেলাপ করা যাবে না। এই করার জন্য আমাকে দেশে এনেছেন? আমি তো দেখছি দেশে আসার পরে রীতিমতো আমাকে বাধ্য করছেন। আমি তোমার বাবা, ভুলে যেও না। তাই বলে সবটাই আপনাদের ইচ্ছে হবে? হ্যাঁ, আমরা সকলেই তোমার ভালো চাই। বাবার সাথে আর কথা বাড়াতে গেলাম না, আর তার কথা মতো মেয়ে দেখতেও গেলাম। মেয়ে দেখে বাবার পছন্দ হয়েছে। অবশ্য আমি দেশে আসার আগেই বাবা এই মেয়ে দেখে রেখেছে, এমনকি পছন্দও করছে। শুধু আমার দেশে আসার অপেক্ষায় ছিল। এখন আমি রাজি হলেই বাবা বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে বসবেন। সবার সামনে আমি তাদের কাছে সময় নিলাম।
মেয়ের পরিবার সময় দিতে পারলেও বাবা যেন সময় দিতে নারাজ। আমি জোর করেই সময় নিয়ে বের হয়ে চলে আসলাম। বাসায় আসার পরে বাবা আমার সাথে অনেক রাগারাগি করলেন। নিজের কাছে নিজেকে অসহায় মনে হলো। আমি কোনো জবাব দিতে পারলাম না। আমি সব জানিয়ে দিলাম আমি বিয়ে করতে পারবো না। আমি যদি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে না পারি তাহলে কাউকেই বিয়ে করতে পারবো না। যে মানুষটা আমার জন্য এত বছর অপেক্ষায় ছিল সেই মানুষকে আমি কষ্ট দিতে পারবো না। আর তাছাড়া দুজন দুজনাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছি, খুব সহজে আমি হার মানবো না। রাতের দিকে মায়া আমাকে ফোন করে দেখা করতে বলে। আনুমানিক রাত 11টা হবে। আমি মায়ের সাথে দেখা করি। দেখা করার পরে আমি যে গিফটগুলো দিয়েছিলাম মায়াকে সেগুলো আমার হাতে ধরে দিয়ে বলে, আবিদ, আমি এগুলো রাখতে পারবো না, তার চেয়ে তুমি নিয়ে যাও। পাগল হয়ে গেছো তুমি? কত শখ করে তোমার জন্য নিয়ে আসছি জানো? দেখো, এই দামি ফোন, গোল্ডের চেন, ব্রেসলেট আমার সাথে মানায় না। আমি এর ওজন সইতে পারছি না। প্লিজ এগুলো ধরো, আমার বাবা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। কি হয়েছে আমাকে বলো না মায়া, প্লিজ। এখন বলার মতো সময় আমার হাতে নেই। প্লিজ এগুলা নিয়ে তুমি চলে যাও। আমাকে কিছু না বলতে দিয়ে সবকিছু আমার হাতে রেখে মায়া এক দৌড়ে চলে গেল। আমি রাতের অন্ধকারে স্পষ্ট দেখতে পেয়েছি মায়ার চোখের জল চিকচিক করছে। আমার বুকের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগলো। বুকটার ভেতর ব্যথা করছে প্রচুর। আমি সেখানে অনেক সময় ঠায় দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম মায়া আবারও আসবে, কিন্তু আসেনি। কয়েকবার ফোনও দিয়েছিলাম, ফোনটাও বন্ধ। হঠাৎ করে কি হলো কিছুই বুঝলাম না। মায়া আমাকে এত ভালোবাসে, অথচ অথচ আজ প্রথমবার মায়ের ভেতর চেঞ্জ দেখতে পেলাম। আমি দেশে আসার সময় মায়া আমাকে বলেছিল পায়েল আনতে এবং আমার নিজ হাতে ওর পায়ে পায়েল পরিয়ে দিতে বলেছিল। আমিও মায়ের জন্য চেইন, ব্রেসলেট, পায়েল এবং ফোন এনেছিলাম, কারণ মায়া তো আমারই বউ হবে। কিন্তু এখনকার মায়াকে দেখে আমার ভয় লাগলো। এমনও হতে পারে আমার পরিবার থেকে মায়াকে কিছু বলেছে, তো এমনটা করছে মায়া। কিন্তু মায়ের কাছে তো আমি কিছুই জানতে পারলাম না। অনেক রাত করে বাসায় ফিরলাম। বাবা চৌকিতে বসে আছেন। বাড়িতে ঢুকতেই বাবা জিজ্ঞেস করলেন, এত রাতে কোথায় গিয়েছিলে? বাইরে একটু কাজ ছিল। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম। বাবার শাসন হুকুম দেখে নিজেকে 10 বছরের শিশু মনে হলো। আমার কাছে মনে হচ্ছে আমার হাত পা শিকলে বাঁধা। তারা আমাকে যেভাবে যা বলবে সেভাবেই তা করতে হবে। পরদিন শুনতে পেলাম মায়ার বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনে আমার বিশ্বাস হলো না, কারণ যে আমার জন্য এত বছর অপেক্ষায় ছিল তার অন্য কোথাও বিয়ে ঠিক হতে পারে না। আমি আর দেরি না করে মায়াদের বাসায় গেলাম। গিয়ে মায়াকে ডাকলাম। মায়া এসে আমাকে বলল, আবিদ, তুমি এখন আর কোনো সিন ক্রিয়েট করতে এসো না। আমার বিয়ে ঠিক হয়েছে, আমার ইচ্ছেতেই বিয়ে হচ্ছে। আমি যেমন আমাকে নিয়ে ভাবছি, তুমিও তোমাকে নিয়ে ভাবো এবং বিয়ে করে নাও বাবা মায়ের পছন্দ মতো। প্লিজ তুমি আর বাধা হয়ে এসো না। প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তানদের নিয়ে, তাই আমি আমার বাবা মায়ের দিকে তাকাচ্ছি, তুমিও তাই করো। তোমার মাথা ঠিক আছে? এসব কি বলছো? আমার মাথা ঠিক আছে এবং সব জ্ঞানেই বিয়েটা মানিয়ে নিচ্ছি। তোমার বিয়ে আমি হতে দিব না। তুমি যদি কিছু করো তাহলে আমি সুসাইড করতে বাধ্য হব। তুমি কি চাও এমনটা হোক? আমার মুখ থেকে আর একটাও কথা বের হলো না। শেষ পর্যন্ত আমি মায়ের মুখে কি শুনলাম? এত আশা আকাঙ্ক্ষা নিমেষেই শেষ হয়ে যাবে। কয়েকদিন পরেই মায়ের বিয়ে। যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে শহরে চাকরি করে, তাই ছুটি নিয়ে আসতে কয়েকদিন সময় লাগবে। আমার জানা মতে মায়া সেই ছেলেকে দেখেনি। ওর বাবার পছন্দেই মায়া মত দিয়েছে। মায়া আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দেখা করতে চাইলেও আমার সামনে আসছে না। আমরা একই গ্রামে থাকি, তবুও এখন মায়াকে অপরিচিত মনে হচ্ছে। আমার বাবার বন্ধুদের দিয়ে বাবাকে রিকোয়েস্ট করালাম, তাতেও কাজ হলো না। আমার বাবার একটাই কথা, মায়াকে আমার বউ হিসেবে মানবে না। এক সূত্রে জানতে পারি গতকাল বাবা নাকি মায়াদের বাসায় গিয়েছিল। সেই বাসায় গিয়ে মায়ের বাবাকে অনেক কথা শুনিয়ে এসেছে। মায়ের বাবা একজন প্রাক্তন স্কুল শিক্ষক, তাই সে সম্মানের খাতিরে মায়ের কাছে অনুনয় বিনয় করছে। এমনকি আমার বাবার আচরণে মায়ের কাছে খুব খারাপও লেগেছে। তাই মায়ের সব কিছু চিন্তা ভাবনা করে
আমার জীবন থেকে সরে যাচ্ছে। গতকাল মায়া আমাকে বলেছিল আমি যদি মায়ের সাথে সিনক্রেট করি কিংবা ওর পরিবারের সম্মান নিয়ে টান দিই তাহলে মায়া নাকি আত্মহত্যা করবে। মায়া খুবই জেদি মেয়ে। 6 বছরের সম্পর্কে মায়া আমার সাথে জেদ না দেখালেও ও খুব জেদি। যদি কোনো কিছুর সিদ্ধান্ত নেয় তাহলে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা কষ্টকর। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমাকে দেশে এনে বাবা এমন একটা পরিস্থিতি তৈরি করবে তা কখনো ভাবতে পারিনি। বিদেশে গিয়ে নিজের কথা না ভেবে পরিবারের কথা আমি সব সময় ভেবেছি। সবার চাওয়া পূরণ করছি, শেষ পর্যন্ত আমার চাওয়াটা কেউ পূরণ করছে না। যখন যেটা আমার কাছে চেয়েছে সবই আমি দিয়েছি, কিন্তু আমার বেলায় একেবারে শূন্য। আমি সাহস করে বাবার সামনে গেলাম, গিয়ে বাবাকে বললাম, বাবা আমি কখনো নিজের জন্য কিছুই চাইনি। চাওয়ার ভেতর চেয়েছি বিদেশ যেতে, তাও আমার পরিবারের কথা চিন্তা করে। এর বাইরে কিছুই আপনাদের কাছে আমি চাইনি। আমার আপনাদের কাছে প্রথম এবং শেষ চাওয়া মায়াকে। আমি মায়াকে প্রচণ্ড ভালোবাসি, মায়াও আমাকে ভালোবাসে। আমি বিদেশ যাওয়ার আগে থেকেই আপনি কিছুটা হলেও জানতেন। আপনি যদি সব কিছুতেই সিদ্ধান্ত নেন তাহলে আমার এই জীবনের মূল্য কোথায়? সব সময় তোর ভালো চেয়েছি, এখনো চাই। প্লিজ বাবা আমাকে বলতে দেন। আমি অনেক আশা নিয়েই দেশে ফিরেছি। ভালোবাসার মানুষকে আপন করে নেওয়ার আনন্দ নিয়েই দেশে ফিরেছি। দেশের বাইরে গিয়ে আমার থাকতে কষ্ট হচ্ছিল, তারপরে আপনাদের কথা চিন্তা করে কখনো কিছুই প্রকাশ করিনি। আমি যে ছেলে বাবা মাকে ছাড়া 2টা রাত কোথাও থাকেনি, সেই আমি 5টা বছর সবাইকে ছেড়ে বাইরে সময় কাটিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সুখের জন্য। আমি কিছুই নিজের জন্য করিনি। আমার কাছে কোনো টাকাই রাখিনি কিংবা কোনো ব্যাংক ব্যালেন্সও করিনি। মাস শেষে আপনার কাছে টাকাগুলো পাঠিয়ে দিয়েছি নিজের চিন্তা না করে। আপনাদের কথা আমি চিন্তা করছি। সে আপনারা কেন আমার দিকে তাকাচ্ছেন না? বাবা কষ্ট পাবেন না, আর ভাববেন না আপনাকে আমি খোটা দিচ্ছি। আসলে আমার মনের কথা আমি কখনো প্রকাশ করতে পারিনি, আপনি সুযোগই দেননি। আমি শেষবারের মতো বলছি, মায়াকে আমি ভালোবাসি। এই মায়াকে আমার জীবনে লাগবে। মায়াকে আমি মেনে নিতে পারবো না, এটাই আমার ফাইনাল কথা। বাবার কথা শুনে প্রচণ্ডভাবে রাগ হচ্ছে এবং ঘৃণা হচ্ছে নিজের প্রতি। নিজেকে মেরুদণ্ডহীন একজন মানুষ মনে হচ্ছে এখন, যেখানে আমার কোনো সিদ্ধান্ত নেই। আমার সব কিছু যেন শিকলে বাঁধা। আমি তো একজন মেরুদণ্ডহীন মানুষ। ইচ্ছে করছে আমি নিজেকে শেষ করি, কিন্তু শেষ করে তো আমার মায়াকে পাওয়া হবে না, কিংবা মায়াকে পাওয়ার জন্য যুদ্ধ করা হবে না। প্রকৃত প্রেমিকরা তো পরিস্থিতির শিকার হয়েও পিছু হটে না, কিংবা নিজেকে শেষ করে হার মেনে নেয় না। যে করে হোক মায়ের বিয়ে আটকাতে হবে এবং মায়াকে আমার করে নিতেই হবে। আমার মনে আছে মায়া এবং আমার যখন সম্পর্ক হয় তখন ওর বাবা যেন যাওয়ার সময় অনেক মেরেছিল, তবুও কখনো বলেনি আমাকে ভুলে যাবে। গ্রামের মেয়েরা ভালোবাসার অপরাধে মার খেলে কোথাও যাওয়ার জায়গা থাকে না, কারণ সবাই সেই মেয়েকে দেখে হাসাহাসি করে কিংবা ভালো চোখে দেখে না। সবার কাছে মনে হয় মেয়েটা ভালো না। যেসব মেয়েরা প্রেম করে তারা সমাজের কাছে খারাপ, এমনটাই মনে করে সব সময়। তাই ভালোবেসে মার বা পেটানি খাওয়ার পরেও বাসার কোণে মুখ লুকিয়ে চোখের জল ফেলতে হয়, এমনকি দিনের পর দিন না খেয়েও কাটাতে হয়। মায়ের বেলাও সেরকমটাই হয়েছিল। আমি বিদেশ চলে আসার পরে ওর পরিবার ভেবেছিল এই সম্পর্ক থাকবে না, কিন্তু আমাদের ভালোবাসায় কখনো কমতি হয়নি। কোনো একজনের মাধ্যমে আমি মায়ের সাথে দেখা করার সুযোগটা পেলাম। মায়াকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, মায়া কি হয়েছে, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলে? দেখো, তোমার সাথে আমার কথা বলাটা এখন অন্যায় হবে, কারণ তোমার সাথে কথা বললে আমার বাবা অপমানিত হবে। তোমার জন্য 6টা বছর আমি অপেক্ষায় ছিলাম। এই 6টা বছরে আমার বাবা কম চেষ্টা করেনি বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমার বাবা আমাকে বিয়ে দিতে পারেনি। তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম, যে কোনোভাবে আমার পরিবারকে মানিয়ে রেখেছিলাম। তার মানে এই নয় যে তোমার পরিবারের সবার কথা আমার শুনতে হবে এবং আমার বাবা মাকে অপমানিত হতে হবে। কি হয়েছে সেটা তো বলবে। তুমি জানো গতকাল তোমার বাবা কি বলে গিয়েছে? আমি নাকি তোমার টাকার জন্য এখনো তোমার জীবনে পড়ে আছি। তুমি বলতে পারবে এই 5 বছরে তোমার কাছে কখনো কোনো কিছু চেয়েছি কিনা, কিংবা তোমার কাছে কোনো টাকা চেয়েছি কিনা? অথচ তোমার বাবা গতকাল আমাদের পরিবারে এসে বেশ কিছু টাকা অফার করে, যাতে আমাদের এই সম্পর্ক কখনো না আগায়।
অবশ্য আমার বাবা আগে থেকেই বুঝতে পেরেছিল যে তোমরা আমাদের সাথে ঝামেলা করবে, তাই তুমি আসার পরপরই আমার জন্য বাবা ছেলে দেখে। তোমার পরিবার থেকে যদি আমার পরিবারের বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, তখন হয়তো আমার বাবা রাজি হতো। আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু ভালোবাসার বিনিময়ে যে অপমানিত হতে হবে সেটা কখনো ভাবতে পারিনি। আমি খুবই লজ্জিত আমার বাবার কারণে। আমি কখনো ভাবতে পারিনি বাবা এমনটা করে বসবে। দেখো, যা হওয়ার হয়েছে। আমি আর চাই না নতুন করে কোনো ঝামেলা হোক। সব ভালোবাসার সমাপ্তি সুখের হয় না, কিছু কিছু ভালোবাসার সমাপ্তি কষ্টেরও হয়। আমি এটাই মেনে নিয়েছি। বিধাতা আমাদের এক হতে দিতে চাননি, তাই আমরা এক হতে পারছি না। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ কখনো তুমি আমার সাথে আর যোগাযোগ করতে এসো না। মায়া, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলেছি, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আমি এটাই বুঝতে পারছি না, তোমার আমার সম্পর্কে তোমার বাবা এত সমস্যা কোথায়, কি নিয়ে তার এত আপত্তি? আমিও সেটা বুঝতে পারছি না। মায়া বেশি সময় এখানে দাঁড়ালো না আমার কাছ থেকে, মায়া চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। যদি আমার বাবা বেশি ঝামেলা করে বসে, তাহলে আমি খুব তাড়াতাড়ি টিকিট কেটে দেশের বাইরে চলে যাব। আমি যদি মায়াকে না পাই, তাহলে অন্য কাউকে কখনো বিয়ে করতে পারবো না। অনেক স্বপ্ন নিয়ে দেশে এসেছিলাম, কিন্তু কষ্ট নিয়ে এভাবে ফিরে যেতে হবে কখনো কল্পনাও করতে পারিনি। মায়া এমন মেয়েও নয় যে আমার সাথে পালিয়ে যাবে। তবে আমি এমন কিছু করে বসবো? মায়া নিখোঁজ। গতকাল রাত্রেও আমার সাথে কথা হয়েছে, কিন্তু সকাল থেকে মায়াকে আর পাওয়া যাচ্ছে না। সকাল শেষ হয়ে দুপুরও গড়িয়ে গেল, কিন্তু মায়ের কোনো হদিশ মিলছে না। মায়া হঠাৎ করে এভাবে হারিয়ে যাওয়ার কারণটা খুঁজেই পেলাম না। মায়ের বাবা বলা বলি করছে আমি নাকি মায়াকে লুকিয়েছি, অথচ এই ব্যাপারে আমি কিছুই জানি না। মায়া এমনিতেই আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলছিল না। আমি কিভাবে মায়াকে ওর বাসা থেকে সরিয়ে নেব? মায়ের চিন্তায় আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি, সেখানে মায়াকে আমি লুকিয়ে রাখবো কি করে? আর তাছাড়া মায়া নিজেই আমাকে বলছে ওর বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করবে, সেখানে আমার কথা মতো মায়া পালিয়ে যাবে? আমরা তো কখনোই হওয়ার কথা না। যদি সম্ভব হতো আমি দেশে এসেই মায়াকে পালিয়ে বিয়ে করতাম, কাউকে জানিয়েই। যেখানে আমি দেখছি আমার পরিবার মায়াকে মেনে নিচ্ছে না, সবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করা অসম্ভব ছিল না, কিন্তু তা আমি করিনি। আমি যদি মায়াকে বিয়েই করতাম নিজের ইচ্ছায়, তাহলে মায়ের বাবাই গ্রামে টিকতে পারতো না। আমার বাবা তার উপরে ক্ষমতার অপব্যবহার করত, মায়ের পরিবারকে অপমানিত করত। মায়ের বাবা সাদাসিধে একজন মানুষ, আর তাছাড়া মায়া কখনো চাইবে না ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করতে। আমাকে যেমন ভালোবাসে তেমন ওর পরিবারকেও ঠিক সেরকম ভাবেই ভালোবাসে। ভালোবেসে সবার অমতে গিয়ে বিয়ে কি করা যায়, কিন্তু পরিবার বিরোধিতা করে দুজনের জীবনে নেমে আসে অন্ধকার। মায়ের নিখোঁজ হতে নাকি ওর বাবা থানায় ডায়েরি করছে, সবার চোখ নাকি আমার দিকে, কিন্তু আমার বাবার কারণে কেউ ওপেনলি বলতে পারছে না মায়াকে আমি সরিয়েছি। থানা থেকে ফোন আসলো, আমার বাবা আর আমাকে নিয়ে থানায় গেল, গিয়ে বলল, দেখুন, আমার ছেলেকে সন্দেহ করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমার ছেলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওই মেয়েটির। আমি ওদের সম্পর্ক মেনে না নেওয়ার মায়ার বাবা মায়ার বিয়ে ঠিক করেছে। এইদিকে আমিও আমার ছেলের জন্য মেয়ে দেখছি, খুব তাড়াতাড়ি ওর বিয়েটাও হয়ে যাবে। আমি চাই না আমার ছেলের বিরুদ্ধে কোনো ডায়েরি থাকুক। মাত্র 3 মাসের ছুটিতে দেশে এসেছে। আপনি সাধারণ ডায়েরিটা তুলে নিন, এই নিন। বাবা পুলিশ অফিসার দিকে দুটো বান্ডিল এগিয়ে দিলেন। পুলিশ অফিসার হেসে দিয়ে বললেন, রেখে দিন, চা খাবেন। আমার ইনকামের টাকা দিয়ে বাবা অপব্যবহার করছে। মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করছি, আর বাবা আমার সেই টাকা যেখানে সেখানে ঢালছে। আমি শুধু বাবার কর্মকাণ্ড দেখছি, সে একটা বারও আমার কথা চিন্তা করলো না। আমার হাত পায়ে শক্তি পাচ্ছি না। দেশে এসে আমি বড় ধরনের বিপদে পড়ে গেলাম, কারণ আমি যদি না আসতাম তাহলে এরকম সিচুয়েশন আমায় পড়তে হতো না। নানান দিক থেকে আমি ফেঁসে যাচ্ছি, বুঝছো? এমনটা হওয়ার কোনো কথাই ছিল না। আমি যদি দেশে না আসতাম তাহলে হয়তো এত সহজেই মায়াকে আমি হারাতাম না। ওর সাথে আমার যোগাযোগ হতো কন্টিনিউ। মায়াকে আমার যে করে হোক খুঁজে বের করতে হবে। প্রথমত সবাই আমার দিকে আঙুল তুলছে, আর দ্বিতীয়ত মায়াকে আমি ভালোবাসি।
ভালোবাসাকে পেতে হলে অনেক কিছুই ত্যাগ করতে হয়, যেমন জীবনের মায়া ত্যাগ করতে হয়, আবার কোনো কারণে পরিবারের মায়াও ত্যাগ করতে হয়। কিন্তু আমি কোনো কিছুই পারছি না। আমি যে পরিবারে জন্মগ্রহণ করছি, সেই পরিবার থেকে কোনো কিছুই করা সম্ভব না। আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছু করলে সব দায়ভার নিতে হবে মায়ের পরিবারের। ইন্টার ফাইনাল ইয়ারে আমি মায়াকে যখন প্রপোজ করি, মায়া বন্ধুত্বের সম্পর্ক থেকে কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। এতদিন বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারিনি, কিন্তু ভেবে দেখলাম সময় যতই গড়ে যাবে ততই তোমাকে হারানোর ভয়টা আমার ভেতরে কাজ করবে। তাই আর দেরি না করে আমার ভালোবাসার কথাটা জানিয়ে দিলাম। প্লিজ সারা জীবন এর জন্য তুমি আমার হয়ে যাও। মায়া আমাকে জবাবে বলেছিল, আবিদ, তুমি ভালো করেই জানো আমার বাবা একজন শিক্ষক, আর তোমার বাবার রাজনৈতিক পাওয়ার আছে। তাই আমি চাই না তোমার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে আমার বাবাকে কথা শোনাতে। তুমি আমার সেই ছোট্টবেলার বন্ধুর মতোই থেকে যাও। দেখো মায়া, ভালোবাসার কাছে বর্ণ, ধর্ম, সমাজ কিংবা পারিবারিক কিছুই মানে না। ভাবতে পারো এটা আমার ছেলে মানুষই, কিন্তু সত্যি আমি ভালোবাসি এবং তোমাকেই আমি সারা জীবনের জন্য চাই। এরপরে আস্তে আস্তে আমাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়। তারপর থেকে আমি মায়ের পরিবারের কথা চিন্তা করে বা ওর বাবার সম্মানের দিকে তাকিয়ে বাড়াবাড়ি করতে যাইনি। তা না হলে সবার বিরুদ্ধে গিয়ে আমি মায়াকে আপন করে নিতে পারতাম। কিন্তু এখন নিজেকে স্বার্থপর মনে হচ্ছে কিংবা অপরাধী মনে হচ্ছে। আমার কারণেই মায়ের পরিবারের এই অবস্থা। এমনকি মায়াও নিখোঁজ। 2 দিন পার হয়ে গেল, মায়ের কোনো সন্ধান মিলল না। মায়ের বাবা সব জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু কারো বাসায় বা কারো কাছেই মায়া যায়নি। এক পর্যায়ে মায়ের বাবা আমাকে তার কাছে ডেকে পাঠালেন। আমি তার কাছে যাওয়ার পরে বললেন, আবিদ, আমি তোমার বা তোমার পরিবারে কোনো ক্ষতি করেছি কি না জানি না, কিংবা আমার মনেও পড়ছে না। তোমরা কেন আমার সাথে এমন করছো? প্লিজ তুমি আমার মায়াকে ফিরিয়ে দাও। সামনে ওর বিয়ে। এখন মায়ার এই অবস্থায় যদি ছেলেপক্ষ শুনতে পারে, তাহলে কি মায়ার বিয়েটা হবে? আর তোমার বাবা যেমন তোমাদের সম্পর্ক মানবে না, ঠিক তেমনি আমিও মানব না। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তুমি মায়াকে আমার কাছে ফিরিয়ে দাও। চাচা আপনি কি বলছেন? মায়াকে আমি যদি নিয়ে যাই তাহলে আমি বাড়িতে কেন থাকবো? আর আমি তো চাইলে পালিয়ে বিয়ে করতেও পারতাম। আপনারা আমাকে যেভাবে প্রেশার দিচ্ছেন তা আমি আর সহ্য করতে পারছি না। দেখো আবিদ, সব কিছুর পেছনে দায়ী তুমি। তুমি যদি এর কোনো সমাধান না করো তাহলে ভালো হবে না, বলে দিচ্ছি। আমি এখন কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। সবাই এখন আমার বিরুদ্ধে। আমি সিদ্ধান্ত নিলাম খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে আমার কর্মস্থলে চলে যাব। টিকিট কাটার জন্য এজেন্সির সাথে যোগাযোগ করলাম, কিন্তু ইমিডিয়েট টিকিটের কোনো ব্যবস্থা নেই। 3-4 দিন পরের টিকিটে যেতে হবে। তাই টিকিটটা কনফার্ম করলাম না, আর একটু ভাবতে হবে আমাকে। আমি যে ফোনে এজেন্সির সাথে কথা বলেছি তা আমার মা শুনে ফেলেছে। সন্ধ্যার টাইমে আমি পুকুর পাড়ে বসে আছি। মা উজু করতে আসলেন, আমাকে একা পেয়ে বললেন, আবি, এভাবে হেরে গেলে তো হবে না। তোর বাবার ভয়ে এমন কোনো সিদ্ধান্ত নিস না যে মায়া আর তুই আলাদা হয়ে যাবি। আলাদা হতে আর দূর কোথায় মা। দেখ, মায়া হয়তো কোথাও লুকিয়ে আছে। মায়া বাড়িতে ফিরলে যে কোনোভাবে ওকে তুই বিয়ে করে নিবি। এতদিন তো আমি সব কিছুই দেখেছি, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে মায়াকে আমার সে আগে থেকে পছন্দ। আমিও চাই মায়া আমার ছেলের বউ হয়ে এই বাড়িতে আসুক। আমি তোর মা হয়ে তোকে অর্ডার করলাম, মায়াকে খুঁজে বের করে যেভাবেই হোক ওকে আমার ছেলের বউ করে আনবি। সারা জীবন তোর বাবার অত্যাচার আমি সহ্য করে গিয়েছি, তার মানে এই নয় তোরাও সেই অত্যাচার সহ্য করবি। মায়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক ছিল বিয়ের আগে। বাবার অমতের আসল কারণে এটা। বাবা আর মায়ের সম্পর্কে জানতে পেরেছি আমাদেরই এক আত্মীয়ের কাছে। এই কদিনে আমি বাবার আসল রহস্য বের করলাম, কিন্তু তার ব্যাপারে কথাগুলো শুনে আমি ভড়কে গেলাম। মায়ের মা আর আমার বাবা যে সম্পর্ক ছিল এটা কোনোদিন প্রকাশ করেনি, এবং আমাদের সম্পর্ক মেনে না নেওয়ার এটাই মূল কারণ। আগে যতটা চিন্তায় না ছিলাম, এখন আমার কারো কয়েক গুণ চিন্তা বেড়ে গেল। যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে কোনোভাবেই মানবে না। আর মায়া যদি জানতে পারে তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে। এসবের কথা বাদ। আজ 3 দিন হয়ে গেল, মায়ের কোনো খোঁজ নেই। সম্পূর্ণ চাপ এখন আমার উপরে। থানা থেকেও আমার উপরে চাপ আসছে। 72 ঘন্টার মধ্যে যদি মায়াকে হাজির করতে না পারি
তাহলে আমাকে জেলে ঢুকতে হবে। জেলে যাওয়া হচ্ছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। বাবার হেরে যাওয়ার জীবন থেকেই আমি এখন আমার ভালোবাসাকে হারাতে বসেছি। আমাদের ভালোবাসার আগে থেকেই যদি আমি জানতাম, তাহলে মায়ের সাথে সম্পর্কেই যেতাম না। কিন্তু মাঝপথে এখন এসব কি হচ্ছে? গুটি গুটি পায়ে বাবার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। আমাকে দেখতেই বাবা বলে উঠলেন, আবিদ, কিছু বলবে? হ্যাঁ বাবা, আমার বলার আছে। কি বলবে বলো। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। ছয় নয় না করে যা বলার সরাসরি বলে ফেলো। বাবা, শুনেছি আপনার আর মায়ের মায়ের মাঝে নাকি আগে একটা সম্পর্ক ছিল। বাবা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে ক্ষমা করবেন এভাবে বলার জন্য। তোমাকে এইসব কে বলেছে? বাবা, আমি কোনো একজনের মাধ্যমে শুনেছি। সত্যিটা আমাকে বলুন। বাবা চুপচাপ হয়ে গেলেন। তার দিকে তাকে লক্ষ্য করলাম। বাবার মুখটা মলিন হয়ে আছে। আমিও তার সামনে নীরব হয়ে আছি। আমার প্রশ্নের জন্য হয়তো বাবা প্রস্তুত ছিলেন না। তার মাথাটা নিচু করে কিছুক্ষণ ভাবলেন, আমার দিকে তাকিয়ে বললেন, যা শুনেছ সত্যি। কিন্তু আপনাদের জন্য আমরা শাস্তি কেন পাবো বাবা? মায়ার মা আমার ভালোবাসার মানুষ ছিল। আমাদের সম্পর্ক ছিল মাত্র 3 বছরের। ওদের বাড়ি আমাদের পাশের গ্রামেই। আমাদের যে সম্পর্ক ছিল এটা কেউই জানতো না, আমাদের কাছের 2-1 জন ছাড়া। আমাদের যুগে মোবাইল ছিল না, টুকিটাকি চিঠির মাধ্যমে কথা হতো। আর আমার গঞ্জে একটা দোকান ছিল, সেখানে প্রায় মায়ার মা আসতো। আমরা যে প্রেম করছি তা বুঝতে কেউ পারেনি। আমাদের কথা ছিল পালিয়ে যাব, কারণ মায়ার বাবা সেই সময়ের মেম্বার ছিল এবং খুবই রাগী মানুষ ছিল। আর আমরা তখন গ্রামে হাল চাষ করতাম এবং আমার ছোট্ট একটা দোকান ছিল। এর চেয়ে বড় কথা হলো, মায়ার মা ছিল অনেক সুন্দরী মেয়ে। মোট কথা, আমাদের সাথে এবং ওর পরিবারদের সাথে মানানোর মতো অবস্থায় আমরা ছিলাম না। তাই সিদ্ধান্ত নেই আমরা পালিয়ে যাব। মায়ার মা ও মায়ার মায়ের নাম নূরজাহান। ওর নামটা যেমন নূর, ওর চেহারাও ছিল নূরের মতো। যাই হোক, নূরজাহান পারেনি ওর বাবার কাছে এই সম্পর্কের কথা জানাতে, আর আমিও পারিনি আমার পরিবারকে জানাতে। তাই একটাই রাস্তা ছিল, আমরা পালিয়ে যাব। সবকিছুই পরিকল্পনা মাফিক রেখেছিলাম। দিন তারিখ সবকিছু রেডি, এবং কোথায় কার বাসায় যাব সবই আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। পালিয়ে যেদিন যাব তার 2 দিন আগে শুনি নূরজাহান বিয়ে করে নিয়েছে। সেই মুহূর্তে আমি ঠিক ছিলাম না, বলা যায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আত্মহত্যা করার চেষ্টাও করেছি। আমার আব্বা, মানে তোর দাদা, ভাবছে আমাকে বোধহয় ভূতে জিন ধরেছে। বিভিন্ন কবিরাজ দেখাতে থাকে, কিন্তু তারাও বুঝতে পারেনি ভালোবাসার মানুষকে হারিয়ে আমি এমন হয়ে গিয়েছি। আর আমিও মুখ ফুটে এত কিছু বলিনি, কারণ আমি নূরজাহানকে ভালোবাসছি। ওর বিয়ের পরে যদি এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়, তাহলে নূরজাহানের শান্তিতে সংসার করতে পারবে না। ভালোবাসার সম্মান দেখি আমি আর ওর, আর আমার সম্পর্কের কথা প্রকাশ করিনি। নূরজাহান যখন বিয়ে করে সেই বছর মায়ার বাবা হাই স্কুলের শিক্ষক হিসেবে জয়েন করে। আগেরকার দিনে গ্রামে কেউ শিক্ষক হলে তার সম্মান ছিল অপরিসীম। গ্রামগঞ্জে শিক্ষকতাই শিক্ষকতার সুযোগ পায়। আর অন্যদিকে আমি ছিলাম প্রায় বলতে গেলে অশিক্ষিত। তখন আমি ধরে নিয়েছিলাম ভালো পাত্র পেয়ে নূরজাহান ওর বাবার পছন্দে বিয়ে করে নিয়েছে। সেই থেকে আমি মায়ার বাবাকে চোখে দেখতে পারতাম না। কিন্তু এখানে মায়ের অন্যায় কোথায়, বা আমি শাস্তি পাচ্ছি কেন? মায়ার কোনো অন্যায় নেই। মায়া নিতান্ত গরিব পরিবারের হলেও আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু ওই যে নূরজাহান এবং মায়ার বাবাকে যে আমি সহ্য করতে পারি না। আমার ধারণা মনে এখনো আমার সম্ভবত মায়ার বাবা এবং তোর মা এই সম্পর্কের কথা জানে না। দেখ আবিদ, আমি ভালোবাসার মানুষকে হারিয়েছি, ভালোবাসার মূল্য আমি বুঝি। কিন্তু তুই এমন একজনকে ভালোবাসলি যে কিনা আমার শত্রুদের মেয়ে। আমি কি করে মায়ার
মায়ের সামনে যাব কিংবা মায়ার মা আমার সামনে আসবে। তুই বিদেশে যাওয়ার আগে আমি জানতাম না মায়া তাদেরই মেয়ে। তুই চলে যাওয়ার পর যখন মানুষ কানাঘুষা করছিল তখন আমি খোঁজ নিয়ে জানতে পারি মায়ার পরিবার সম্পর্কে। এরপরে ভেবেছিলাম এই সম্পর্কে হয়তো থাকবো না, কিন্তু এখন পর্যন্ত মায়া তোর অপেক্ষায় থাকবে বুঝতে পারিনি। বাবা, আপনি আগের দিনের কথা ভুলে যান আমার কথা চিন্তা করে। আমার মনে হয় এখনো আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি যদি মায়াকে হারিয়ে ফেলি আমিও তো সারা জীবন কষ্টে থাকবো বাবা। তোর যদি মায়াকে বিয়েই করতে হয় তাহলে তুই আমার কখনো পরিচয় দিস না, আর এই বাড়িতে মায়াকে নিয়ে কখনো আসতে পারবি না, আর না হয় আমি এই বাড়ি থেকে চলে যাব। বাবার কথা শুনে আমি আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেলাম। হঠাৎ করে একটা প্রশ্ন মনে জাগলো, তাই আবারও বাবার কাছে ফিরে এসে জিজ্ঞেস করলাম, বাবা মায়া কোথায়? সেটা আমি কি করে জানবো? আপনি জানেন না? না। এরপরে আর কোনো কথা বলতে চাইনি। মায়ের বাবার চাপ আর অন্যদিকে থানার চাপে আমি ঠিকমতো থাকতে পারছি না। এতদিন হয়ে গেল কিন্তু মায়ের নিখোঁজ এখনো। অন্যদিকে মায়ের জন্য যে ছেলে পছন্দ করে রেখেছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছে, যে তারাও বিয়েতে অমত পোষণ করছে। যাক, কিছুটা বাঁচা গেল। কিন্তু মায়া বা আমার বাবা তো যা বলার বলে দিয়েছে। মায়া এবং আমার ভালোবাসার মাঝে যে এত কিছু ঘটার জন্য প্রস্তুত ছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। একজনের ভালোবাসার ব্যর্থতার জন্য আমাদের ভালোবাসা আজ মূল্যহীন হয়ে গেল। এমন ভালোবাসার গল্প তো বহু রয়েছে এই পৃথিবীতে। কই, তারাও তো ভালোবাসাকে পেয়েছে কিংবা সংসার করতে পেরেছে। অনেক রাত হলো, বাবা বাসায় ফেরেনি। মা খাবার রেডি করে বাবার জন্য অপেক্ষা করছে। বাবার দেরি হওয়াতে মা আমাকে জিজ্ঞেস করলেন, আজ যে অনেক সময় তোর বাবার সাথে কথা বললি, সে কিছু বলেছে? দেখলাম তার মন খারাপ। না সে কি বলবে। ভাবলাম তার মন নরম হয়েছে কিনা। আচ্ছা, মায়ের সাথে কি তোর যোগাযোগ হয়েছে? মা কি সব বলছো, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি কিছু জানি না। মায়াকে তুই এই বাড়ির বউ করে আনবি। আমি মনে মনে বললাম, "হুঁ, মা তুমি যদি কিছু জানতে তাহলে তুমিও মায়াকে দুই চোখেই দেখতেও পারতে না।" মায়া বাসা ফিরছে, আমিও মায়ের খবর শুনে ওদের বাসায় গেলাম। মায়া কোথায় গিয়েছিল তা প্রকাশ করছে না। ওর বাবা বারে বারে জিজ্ঞেস করছে, কিন্তু মায়ের মুখে কোনো জবাব নেই। মায়ের বাবা প্রচণ্ডভাবে রেগে আছে। আমি ভেবেছিলাম কিছু একটা বলবো, কিন্তু এই পরিস্থিতিতে কিছু বলার সাহস পেলাম না। মায়া যেহেতু ফিরে এসেছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলাম, কিন্তু আমার মাঝেও প্রশ্ন, মায়া এতদিন কোথায় ছিল এবং কেনই বা এমন করলো? মায়ের কারণে তো আমি ফেঁসে যাচ্ছিলাম, ওর কারণে কয়েকবার আমায় থানায় যেতে হয়েছে। মায়া আমাকে সন্ধ্যাবেলায় ফোন করলো। ফোন করে হঠাৎ বলে উঠলো, আবিদ, তুমি আমাকে 2-1 দিনের ভিতরে বিয়ে করতে পারবে? তুমি যখন বলবে তখনই পারবো। কিন্তু একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমাকে বিয়ের পরে তুমি কারোর পরিচয় দিতে পারবে না, শুধু আমি ছাড়া। এটা কেমন কথা? তুমি যদি পারো তাহলে তোমাকে আমি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মা। দেখো, আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আরেকটা কথা, তুমি যেমন তোমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে না, তেমনি আমিও আমার ফ্যামিলি ছেড়ে দূরে থাকবো। তোমার যেমন বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি থাকবে না, ঠিক আমার বেলাও তেমন। আচ্ছা ঠিক আছে, বলো কখন বিয়ে করবে? আর একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাদের বিয়ের 7 দিনের ভেতর দেশের বাহিরে চলে যেতে হবে। এই কয়েকটা বছর আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পেরেছি, আরও একটা বছর থাকতে পারবো। আর হ্যাঁ, তুমি আমাকে 1 বছরের ভেতরে তোমার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এই একটা বছর আমি দূরে কোথাও থাকবো। আর কি করতে হবে শুনি? আমি আর কিছুই চাই না। রাতে আসবো, বের হতে পারবে? না, বিয়ের দিন দেখা হবে আমাদের। কোথায়, কিভাবে বিয়েটা হবে আমাদের? সেটা আমি ব্যবস্থা করব। তুমি পুরুষ হয়ে স্ট্রংলি যেহেতু কিছুই করতে পারলে না, তাই আমারই করতে হবে সব কিছু। আর হ্যাঁ, তুমি আগে ভাবনা চিন্তা করে দেখো আমার শর্ত মানতে পারবে কিনা। তুমি তাহলে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? ছোট মানুষের মতো প্রশ্ন করো না তো।
বিয়েটা তো হচ্ছে না, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। মায়ের কথা শুনে আমি বেশ অবাক হয়েছি। হঠাৎ করে মায়ের এমন চিন্তা ভাবনার কারণ খুঁজে পাচ্ছি না। 3 দিন নিখোঁজ হওয়ার পরে হঠাৎ সে এমন সিদ্ধান্ত কেন নিল? আমিও মায়ের শর্তে রাজি হয়ে গেলাম, কারণ আমি মায়াকে হারাতে চাই না। মায়া কখনো এমন বলেনি সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে। ও সবসময় বলে এসেছে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করতে পারবে না। এখন নিজের ইচ্ছাতেই আমাকে বিয়েটা করছে। আমি ভাবলাম মায়ের সাথে বিষয়টা শেয়ার করি, কিন্তু পরে মনে হলো এটা যদি আমার বাবা কোনোভাবে জানতে পারে তাহলে সে অনেক ঝামেলা করে বসবে। তাই কাউকে কিছুই জানালাম না। আমার বাবা আমাকে এসে বললেন, মায়া তো ফিরে এসেছে, এখন ঝামেলা মুক্ত। কিন্তু তুমি কি করতে চাও? আমি কি করতে চাই বলতে? তোমাকে দেশে এনেছি বিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা, আমার তো একটাই কথা, বিয়ে করলে মায়াকেই করব, নাহলে কাউকেই করব না। এটাই শেষ কথা? হ্যাঁ। তাহলে তোমার যেটা ইচ্ছে হয় সেটাই করো, তবে মায়াকে বাদ দিয়ে। তুমি যদি মায়াকে ধরেই থাকো তাহলে কারো জন্য মঙ্গল হবে না। দেখেন, বিয়ে করে সংসারটা আমি করব, তাই বিয়ের সিদ্ধান্ত একান্তই আমার। আমি আমার ভালোবাসার কথা জানিয়েছি। আপনি যদি রাজি হন তাহলে ভালো, আর রাজি না হলে আপনার মতের বাইরেই যেতে হবে। তাই? হ্যাঁ, তাই। আমি বাবার সাথে আগে এমনভাবে ব্যবহার করিনি কখনো, কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করলে নিজেকে কঠোর বানাতে হয়। আর মায়া যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই বলে ব্যাপারটা এমন না। দিন যতই যাচ্ছে ততই আমাকে প্রেশার দিয়ে চ্যাপ্টা করে দিচ্ছে। এরপরে সপ্তাহখানেক ভালোই চলছিল সব কিছু। আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসছি। মায়াকেও বিয়ের চাপ দিচ্ছে না। অন্যদিকে বাবাও আমাকে কিছু বলছে না। মায়াকে এর মধ্যে কয়েকবার জিজ্ঞেস করছি আমরা বিয়েটা কবে করব। মায়ের কাছ থেকে সঠিক উত্তর কোনো অ্যান্সার পাইনি। তবুও স্বস্তিতে চলাফেরা করতে পারছি। হঠাৎ করে আমার কিছু টাকার প্রয়োজন হয়। বাবার কাছে চাইতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে জবাবে তিনি বললেন, যার সিদ্ধান্ত সে নিজেই একা নিতে পারে, তার বাবাকে কোনো প্রয়োজন হয় না। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। 5 বছরে আমি যে টাকা দিয়েছি সে টাকা কোথায়? জমি কিনেছি আর এই বাড়ি করেছি। আমার 50,000 টাকা লাগবে আগামী কালই। আমি কোনো টাকা দিতে পারবো না। আপনি দিতে পারবেন না তো কে দিবে? আমি তো টাকা জমাইনি, সবে আপনাকে পাঠিয়ে দিয়েছি। তো আমি কি করব? আপনি কি করবেন সেটা আমি কি জানি, আমার টাকা দরকার। দেখো, তুমি ছুটিতে এসেছো, তাই আমি চাই না মানুষ কোনো কিছু বলুক। তার মানে আপনি টাকা দেবেন না, তাই তো? হ্যাঁ। এখন আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি নিজের জন্য কোনো কিছু না করে। আর যদি পরিবারের কথা চিন্তা না করে নিজের জন্য কিছু করতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না। আমি বিদেশ গিয়ে বাবাকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, কিন্তু আমার যে 50,000 টাকা প্রয়োজন বাবার কাছে সেই টাকাটাই পাচ্ছি না। বাবার সাথে একটাই অপরাধ করছি, সেটা হচ্ছে আমার ভালোবাসাকে চাওয়া। বাবার ভালোবাসার ফল এখন আমার পোয়াতে হবে, এটা কখনো ভাবতেই পারিনি। আমি কি করব ভেবে উঠতে পারছি না। যে আমি সব সময় আমার পরিবারের কথা চিন্তা করছি, সেই আমার বাবা আমার দিকে তাকালো না। কোনো কিছু ভেবে উঠতে না পেরে আমি আমার মায়ের কাছে গেলাম। মাকে গিয়ে বললাম, বাবা আমার সাথে এমন করছে কেন? আমার প্রয়োজনে বাবার কাছে আমি 50,000 টাকা চাইলাম, সে আমাকে মুখের উপর বলেছিল সে টাকা দিতে পারবে না। মা, আমি তো নিজের জন্য কোনো কিছুই করিনি। আমি যে টাকা ইনকাম করছি মাস শেষে সেই টাকা বাবার কাছেই পাঠিয়ে দিয়েছি। আমার কাছে তো এখন কোনো টাকাই নেই। আমার যদি টাকার প্রয়োজন হয় আমি তাহলে কার কাছে টাকা চাইবো? সারা জীবন তো দেখে আসছি তোর বাবা এমনই একজন মানুষ। সে নিজের সিদ্ধান্তের বাহিরে কোনো কিছুই করে না। তার কাছে যেটা সঠিক মনে হয় সে সব সময় সেটাই করে। তুমি আমাকে 1,050 টাকা ম্যানেজ করে দিতে পারবে? দেখি কি করা যায়, চিন্তা করিস না। মায়ের সাথে আমার কথা হলো। মা আমাকে ফোন দিয়ে জানালো আগামী কালকেই আমরা বিয়ে করছি। বিয়ে করতে তো বেশ কিছু টাকার প্রয়োজন, সেই টাকাটা এখন আমার কাছে নেই। আমি মায়াকে বলতেও পারছি না যে আমার কাছে কোনো টাকা নেই। তবুও মায়া যেহেতু বলছে আমার তো কালকে বিয়ে করতেই হবে, এবং বিয়ে করার সপ্তাহখানেকের ভিতরে নাকি আমার দেশের বাইরে চলে যেতে হবে। তাই আমি আমার এক বন্ধুর কাছে কিছু টাকা চাইলাম। পরের দিন সকালে বাসা থেকে বের হলাম মায়াকে বিয়ে করার উদ্দেশ্যে। এরপরে যেটা আমি শুনলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমার হাত পা অবশ হয়ে আসছে, আমি যেন ঠিকমতো দাঁড়াতে পারছি না। এক অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ফোন দিয়ে বলে আমার মা অ্যাক্সিডেন্ট করছে। লোকটা মেডিকেলের ঠিকানা দিয়ে
দ্রুত আমাকে যেতে বলল। আমি যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই বাবা সেখানে উপস্থিত, কিন্তু আমি মায়ের কাছে যেতে পারলাম না। অপারেশন থিয়েটারে মাকে নিয়ে যাওয়া হয়েছে। এক ডাক্তারের কাছে জানতে পারলাম মায়ের অবস্থা গুরুতর, মাথায় প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে, জ্ঞান তো ফিরছেই না এবং শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ডাক্তারের কথা শুনে মেডিকেলের মধ্যেই লুটিয়ে পড়লাম। আমার মাথার কাছে মায়া বসে আছে। মেডিকেলের একটা রুমে আমাকে শুয়ে রাখা হয়েছে। আমি বাবাকে ডাকলাম, তাকে পাচ্ছি না। উঠে বসে তাকে কয়েকবার ফোন দিলাম, সে ফোনটাও রিসিভ করলো না। আমার চিন্তা বেড়েই চলছে। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মায়া আমার সাথে আছে। মায়ের কাছে আমার মায়ের কথা জিজ্ঞেস করলাম। মায়া আমাকে শান্ত হতে বলে, মা এখন আইসিইউতে আছে, চিন্তা করো না, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আমার গলা শুকিয়ে আসছে, চারিদিকে অন্ধকার মনে হচ্ছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমার মায়ের কাছে যেতে পারবো কিনা। ডাক্তার জানালেন তিনি এখন আইসিইউতে অবজারভেশনে আছেন। এই মুহূর্তে কোনোভাবেই যাওয়া যাবে না। মায়াকে আমার সাথে দেখে বাবা সম্ভবত আমার সামনে আসছে না। মায়া আমাকে বলল, তোমার বাবা সম্ভবত আমাকে দেখে সামনে আসছে না, আমি বরং বাসায় চলে যাই। ওকে। এখন আমার কিছুই ভালো লাগছে না। বাবাকে দেখলাম রিসেপশনের সামনের চেয়ারে এক কোণে বসে আছে। আমি বাবার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তার চোখে পানি। মাথা নিচু করে বাবার নীরবে চোখের পানি ফেলছে। এই প্রথম আমি বাবার চোখে পানি দেখলাম। আগে কখনো আমার এর আগে বাবার চোখে পানি দেখিনি। তাও আবার আমার মায়ের জন্য কাঁদছে। যে মানুষটা সবসময় মায়ের সাথে রাগারাগি করতেন, সেই মানুষটাই আজ মায়ের জন্য কাঁদে। আসলে কাউকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরটা কেমন, তার ভেতরে কি চলছে। হয়তো বাবা মাকে ভালোবাসতেন কিন্তু প্রকাশ করেননি, অথবা এটাও হতে পারে এই প্রথম মাকে হারানোর ভয়টা তার ভেতরে কাজ করছে। আমি তার পাশে চেয়ারে বসলাম। আস্তে করে বাবার একটা হাত আমি ধরে বললাম, আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবা, দেখবেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাবা আমার কথায় কোনো সাড়া দিল না, একদম চুপচাপ বসে আছে। আমি বুঝতে পারলাম সে চোখের পানি লুকানোর চেষ্টা করছে। আমি আর কিছু না বলে বাবার কাঁধে হাত রেখে আবারও বললাম, প্লিজ শান্ত হন বাবা। এবার তিনি আমাকে উত্তর দিলেন। উত্তরে বললেন, সকালে তোর মা যখন বাসা থেকে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন ওকে আমি প্রচুর গালাগালি করেছিলাম, কিন্তু তোর মা আমাকে কোনো জবাবই দিচ্ছিল না, শুধু বলল, আপনি সন্তানের পিতা হতে পারেননি। সন্তানেরা কি চায় সেটা বোঝার ক্ষমতা আপনার হয়ে ওঠেনি। আমি আবিদের জন্য টাকা আনতে যাচ্ছি, আপনি তো সন্তানকে টাকা দিবেন না, অথচ আবিদি আপনার সকল সমস্যা থেকে কাটিয়ে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ছেলেটা এত বছর পরে দেশে এসে যখন আপনার কাছে টাকা চাইলো, তখন আপনি তাড়িয়ে দিলেন। আমাকে প্লিজ বাধা দিবেন না। একটু থমকে গিয়ে বাবা আবারও বললেন, তোর মায়ের দিকে তাকিয়ে আজ আমি অনুভব করতে পারছিলাম তোর জন্য তার ভেতরটা কতটা পড়ে যাচ্ছে। যে মানুষটা এতদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, সেই মানুষটা তোর জন্যই আমাকে কথাগুলো বলার সাহসটা খুঁজে পেয়েছে। কিন্তু বাবা আমাকে তো মা বলেনি আজ আমার জন্য টাকা নিতে বের হবে। দেখ, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র আমি। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বাবার সাথে কথা বলে বুঝতে পারলাম বাবা আমার মাকে অসম্ভবভাবে ভালোবাসে, কিন্তু সে সবসময় রাগটাই দেখিয়ে গিয়েছে। এমনও হতে পারে পুরনো ব্যথা বাবা আর কাটিয়ে উঠতে পারছিল না, তাই তার ব্যবহারটা এমন হয়ে গিয়েছিল। সে যেন কোনোভাবেই কোনো দিনের কথাগুলো ভুলতে পারছিল না। ডাক্তার আমাদের ডাক দিয়ে বললেন মায়ের অবস্থা নাকি আগের চেয়ে ভালো, তবে সংখ্যা কাটাতে অনেকটা সময় লাগবে। মায়ের কাছে একজনই যেতে পারবে, চাইলে আমাদের ভেতরে যেতে কেউ পারি। বাবা বললেন তিনি মায়ের কাছে যাবে। সে দেখে বাবা আর মায়ের কাছ থেকে দূরে যায়নি, সব সময় মায়ের কাছাকাছিই থাকছে। হয়তো তার ভিতরে অনুশোচনা কাজ করছে, কিন্তু তিনি অনেক দেরি করে ফেলছেন। আমার মাকে আঘাত যা দেওয়ার তা তিনি আগেই দিয়ে ফেলছেন। বাবা যতই মাকে ভালোবাসুক কিংবা ভুল বুঝতে পেরে মায়ের কাছাকাছি থাকুক, তবুও মায়ের অন্তরের ক্ষত শুকাতে পারবে না। 4 দিন পরে মাকে বেডে নেওয়া হলো। এই কদিন বাবা মায়ের কাছ থেকে একটুও নড়াচড়া করেনি, সবসময় মায়ের কাছাকাছি থেকেছেন। প্রায় 12 দিন আমরা মেডিকেলে ছিলাম। এই 12 দিন বাবা মায়ের সকল সেবা যত্ন করেছেন। আমার মা
হয়তো ভাবতেই পারেনি বুড়ো বয়সে এসে বাবার ভালোবাসা দেখতে পারবেন। বাবার যত্ন দেখে আমার মা ফ্যাল ফেলিয়ে তাকে থাকতো। হয়তো বাবাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু শারীরিক কষ্টে বাবার সাথে ভালো মতো কথাও বলতে পারেনি। এই কদিনে মায়া বেশ কয়েকবার খোঁজ খবর নিয়েছে, কিন্তু বাবার জন্য মায়া হসপিটালে আর আসেনি। আমিও ব্যস্ততার জন্য মায়ের সাথে সেভাবে কথা বলতে পারিনি। যতটুকু সম্ভব কথা বলছি। যখন দেখলাম মা একটু সুস্থের দিকে, তখন সিদ্ধান্ত নিলাম দেশে আর থাকা যাবে না, আমার কর্মস্থলে চলে যাব। এভাবে আর দেশে থাকা আমার পক্ষে সম্ভব না। কাটা খাই নুনের ছিটে আর দিতে চাইনি, তাই মাকে বিয়ে করার কথা মন থেকেই ভুলে গেলাম। কাপুরুষের মতো ভালোবাসা ছেড়ে দিয়ে দেশটা ছাড়বো আমি। এই মুহূর্তে বিয়ে করার কথা মাথায় আনাও বোকামি। বাবাকে আর রাগাতে চাইনি। যদি বিয়ের প্রসঙ্গ ওঠায় বাবা তাদের রেগে যেতে পারে, তাই আমি আর চাই না বাবার রাগটা আমার মায়ের উপরে পড়ুক। এই কদিনে মা বাবার কাছ থেকে বেশ ভালোবাসা পেয়েছে বাবার যত্ন, তাই নতুন করে ঝামেলা করতে চাচ্ছি না। রুমের ভেতর চুপচাপ বসে আছি। প্রায় 1.5 মাস হলো দেশে আসলাম, কিন্তু একটা দিনও ভালো মতো থাকতে পারলাম না। মানুষ কয়েক বছর পরে দেশে আসে ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটাতে, নিজেকে একটু রিল্যাক্স করতে। আমি তো কিছুই পারলাম না, বরং আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছি। এমনকি আমার কারণে আমার মায়ের অবস্থা এরকম। আমার জন্য টাকা আনতে যদি না বের হতো, তাহলে মায়ের এত বড় দুর্ঘটনা হতো না। নিজের কাছে এখন নিজেকেই খারাপ লাগছে। হঠাৎ বাবা আমার রুমে আসলেন। রুমে এসে বাবা আমার পাশে বসে কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, তোর ছুটি এখনো 1.5 মাস আছে, এখনই বাইরে যেতে হবে কেন? বাবা অফিস থেকে ফোন আসছিল, আমাকে যেতে হবে, তাই। টিকিট কাটিস না, আর কিছুদিন থেকে যা। না বাবা, আমার যেতে হবে। আপনি এসেছেন ভালো হয়েছে। আপনাকে কিছু বলার ছিল। আপাতত আমি কিছুই শুনবো না। তোর মা এখন অসুস্থ, এই পরিস্থিতিতে তাকে রেখে যাস না, সে খুব কষ্ট পাবে। কিন্তু বাবা, দেশে থাকলে যে আমি কষ্ট পাবো। বাবা আমার হাতটা চেপে ধরলেন। তিনি সম্ভবত আমার ফোনের বলা কথাগুলো শুনে নিয়েছেন, তাই জানতে পেরেছেন যে আমি দেশ থেকে চলে যাচ্ছি। আমি কাউকেই জানাতে চাইনি যে হঠাৎ করেই চলে যাব, এমনকি মায়াকেও না। মায়ের চোখে আমি ঘৃণার পাত্র হয়ে যাব। আমি মায়াকে একদিন অপেক্ষা করিয়ে শেষ পর্যায়ে আমি তাকে ঠকাতে চলছি। ওই দিন বিয়েটাও করতে পারলাম না মায়ের অ্যাক্সিডেন্টের জন্য। হয়তো ভাগ্য আমার সহায় ছিল না, তা না হলে এতবার বাজে সিচুয়েশনে পড়তে হতো না। আমি নিজের ইচ্ছায় মায়াকে এতদিন বিয়ে করিনি, শুধুমাত্র আমার মায়ের জন্য। বাবার বিরুদ্ধে গিয়ে যদি বিয়েটা করতাম, তাহলে বাড়িতে আমার মায়ের ঠাঁই হতো না। যখন সব কিছু বাদ দিয়ে মায়াকে আপন করতে গেলাম, তখন আল্লাহর পক্ষ থেকে একটা বাধা পেলাম। এমনটা হতে পারে যে যদি বিয়েটা আমি করেই ফেলতাম, তাহলে হয়তো মায়ের প্রতি বাবার ভালোবাসা দেখতে পেতাম না। বাবার কথায় কি করবো ভেবে পাচ্ছিলাম না। অন্যদিকে মায়ের সাথে যোগাযোগটাও কমিয়ে দিয়েছি, খুব একটা কথা বলি না। কারণ এতটা বছর মায়াকে আমার জন্য অপেক্ষা করিয়ে মায়াকে আপন করে নিতে পারলাম না। 3 দিনের মতো দেশে আছি। 3 দিন পর রাতের ফ্লাইটেই সুদূর দুবাই চলে যাব। তাই আর আমার মায়ের কাছ থেকে দূরে কোথাও যাচ্ছি না, সব সময় মায়ের কাছাকাছিই থাকি। মাকে কয়েকবার বলতে চেয়েছিলাম মা, আমি দুবাই চলে যাচ্ছি, কিন্তু মাকে বলার সাহস পাচ্ছি না। এখন এই মুহূর্তে মা নিতে পারবে না। দেখলাম আমার বাবা মায়ের পরিবার সহ সবাইকে নিয়ে এসেছেন। মায়াকে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এই কদিনে ওর চেহারা আগের মতো নেই। কান্না করে সম্ভবত চোখ মুখ ফুলিয়ে রেখেছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সবাই আমার মায়ের রুমে এসেছেন। এদের ভেতরে শুধু মায়ের মাকেই দেখতে পেলাম না, বাবার মুখ খুব হাসি খুশি। আমি তাকে যতই দেখছি ততই চমকে উঠছি যে আমি কাকে দেখছি। মায়ের বাবা হাসতে হাসতে বললেন, আবিদ, তোমার বাবার জন্য আর পারলাম না। আমার বাসায় গিয়ে যেভাবে রিয়্যাক্ট করলেন, তাতে আর না এসে পারলাম না। সে নাকি তার বৌমাকে, মানে মায়াকে ছাড়া বাড়িতেই ফিরবে না। আমি কিছুই বললাম না। দেখলাম বাবা আমার মায়ের হাত ধরে কিছু একটা বলতে যাবে, তখনই মা আস্তে আস্তে বলল, তুমি কি বলবে আমি জানি, এটা আর বলতে হবে না নতুন করে, ওসব আমি ভুলে গিয়েছি। তুমি ভাবছো তোমার ব্যাপারে আমরা কেউ কিছু জানি না। আমি জানার পরেই মায়ার মায়ের সাথে কথা বলে মায়াকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলাম। মানে মায়া যে নিখোঁজ হয়েছে তা আমার এবং মায়ার মায়ের যুক্তিতে আবিদের মামার বাড়িতে পাঠিয়েছিলাম। মায়ের বাবা আমার বাবার হাত ধরে বললেন, ভাই সাহেব সব কিছু ভুলে গিয়ে
ওদের জন্য দোয়া করে দিন। বাবা সবার মাঝে আমার উদ্দেশ্যে বললেন। আবিদের কাছে আমার কিছু চাওয়ার আছে। মা জবাবে বললেন, আবার কি? আবিদ আমাদের ছেড়ে আর বিদেশে যেতে পারবে না। এই কয়েক বছর থেকেছে তাতেই হবে। আবিদের ইনকামের সবকিছুই আবিদের জন্য রেখে দিয়েছি। ও হয়তো আমাকে ভুল বুঝছে, আর আমি ক্ষমা চাচ্ছি এতদিনের ব্যবহারের জন্য। আমি এই জীবনের সবকিছুই ভুলের ভেতর ছিলাম এবং সবার সাথে অন্যায় করেছি। তাই জীবনের বাকি দিনগুলো সবাইকে নিয়ে একসাথেই কাটাতে চাই। মায়া আর আমি সাথে চলে গেলাম। মায়াকে একটু জোরে ধরতে চেয়েছিলাম, কিন্তু মায়া বাধা দিয়ে অভিমান সুরে বলল, কাজী সাহেব আসুক, তারপর পরে জড়িয়ে ধরবে। আমিও গাল ফুলিয়ে বসে এলাম। মা আমার কাঁধে মাথা রেখে, আমাকে রেখে তো পালিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু তুমি কি জানো আমাদের আলাদা হতে চাঁদের বাড়ির যত দূর, তত দূর গেলে হয়তো আমরা আলাদা হয়ে যেতাম। ওই যে দেখো, চাঁদের বাড়ি বহু দূর। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর মায়া আর আমি ছাদ থেকে নিচে এলাম। কাজী সাহেব চলে এসেছেন। বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। কয়েকজন আত্মীয় স্বজন এসেছিলেন। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর কাজী সাহেব চলে গেলেন। আমি আর আমার এক বন্ধু ছাদে এলাম। কিছুক্ষণ তার সাথে গল্প করতেছিলাম। হঠাৎ আম্মু এসে ডেকে গেল। আমার বন্ধুর নাম নীরব। সে আমাকে আমার রুমে পাঠালো। আমি গিয়ে দেখলাম মায়া বিছানার উপর সুন্দর করে সেজে বসে আছে। আমি যেতেই ও নেমে আমাকে সালাম করতে নিল। আমি বাধা দিয়ে তাকে বুকে জড়িয়ে নিলাম। মায়াও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। কিছুক্ষণ এভাবেই থাকার পর বিছানায় গিয়ে বসলাম। মায়ের মুখ থেকে ঘোমটাটা সরালাম। মায়াকে আজ অপরূপ সুন্দর লাগছে, যেন আসমান থেকে পরি নেমে এসেছে। ওকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। বিশ্বাসই হচ্ছিল না যে মায়াকে আমি আমার করে পেয়েছি। নিজেকে নিজেই চিমটি দিলাম। আউস, সত্যি মায়া আমার বউ। নিজের প্রিয়জনকে পেয়ে মনটা আজ খুশিতে আত্মহারা। দুজনেই দুরাকাত নফল নামাজ পড়লাম। এরপর বিছানায় গেলাম। বুঝতেই পারছেন কি হবে বিছানায়। জানতে হলে আগে বিয়ে করে নিন। সকালে ঘুম থেকে মায়ের ডাকে উঠলাম। তাকে দেখি মায়ের গোসল করে এসেছে। একদম নতুন বউ লাগতেছে। অবশ্য মায়া তো নতুন বউই, তো তাকে নতুন বউ লাগবেই তো। অনেকে এসেছে মায়াকে দেখতে, কিন্তু মায়াকে তো সবাই চেনে, তারাও দেখতে এসেছে নতুন বউ হিসেবে। অবশ্য গ্রামে বিয়ে হওয়া এরকমটা হয়েই থাকে। যাদের বাড়ি গ্রামে তারা হয়তো জানে এই বিষয়টা। দুজনেই নিচে গেলাম সকালে নাস্তা করার জন্য। আমি বসলাম, কিন্তু মায়া রান্না করে গেল। মায়া আম্মুকে সাহায্য করতেছে। আম্মু বারবার বলতেছে লাগবে না, সে নিজেই করে নেবে। আম্মু যদিও অসুস্থ, কিন্তু একটু সুস্থ হওয়াতে তিনি আবার বাড়ির কাজ করা শুরু করে দিয়েছে। মায়া কোনো কাজই করতে দিচ্ছে না আম্মুকে। খাবার টেবিলে নাস্তা এনে সাজিয়ে রাখলো। তারপর বাবা আর আমাকে খাবার দিল। আমি খাচ্ছিলাম। হঠাৎ বাবা বলে উঠলো, বাবা, তুই বিদেশ থেকে যা টাকা পাঠিয়েছিলি সেগুলোর মধ্যে যেটুকু ঋণ ছিল সেগুলো শোধ করেছিলাম, আর বাকি টাকা আমার অ্যাকাউন্টে রাখা আছে। আমি আজকে তোকে টাকাগুলো তুলে এনে দেব। আমাদের বাজারে যে জমিটা আছে ওখানে একটা দোকান খুলে ব্যবসা শুরু কর। বেচাকেনা মোটামুটি ভালোই হবে, কারণ তোর যা টাকা আছে তাতে মোটামুটি মাল জাল আনা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এভাবেই কিছুক্ষণ গল্প করার পর রুমে আসলাম। একটু পর মায়া রুমে এলো। রুমে আসতেই আমি ওকে টেনে দরজা বন্ধ করে দিয়ে কিস করতে লাগলাম। মায়া শুধু করতেছে, কিন্তু আমি তো সারার পাত্র না। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। মায়া বলল, কি ব্যাপার, কালকে রাতে এত রোম্যান্স করার পরেও আজকে রোম্যান্স করার ইচ্ছে কই থেকে আসতেছে? ধুর, এতদিন ধরে সিঙ্গেল ছিলাম, তো এখন বিয়ে করছি, এখন রোম্যান্স করবো না তো কখন করব? মায়া ফিক করে হেসে দিল। একটু পর আম্মু এসে ডেকে গেল। আমি নাকি আমার শ্বশুর বাড়ি যেতে হবে, সাথে মায়াকে নিয়ে। এটাই নাকি নিয়ম। তো কি করার, আমি যে আমার শ্বশুর বাড়ি জামাই আদর খেতে। আর হ্যাঁ, আমার কিন্তু কোনো শালি নেই, তো কেউ শালি চাহিয়া লজ্জা দিবেন না। আপনারা যান এখন। আল্লাহ হাফেজ। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসাকে পেতে হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যদি সেগুলো কেটে উঠতে পারেন, তাহলে আপনার মতো সুখী ব্যক্তি হয়তো দ্বিতীয় কেউ হবে না। আর যদি পরিবার সমাজের কথা চিন্তা করেন,
তাহলে সেই মানুষটাকে হারাতে তো হবেই এবং নিজেকেই তিলে তিলে কষ্ট দিতে হবে। অনেকেই বিদেশ যায়, কষ্ট করে সমস্ত টাকা বাড়িতেই পাঠিয়ে দেয় নিজের জন্য কিছু না রেখে। অনেকের বাবা মা হয়তো ভালো, কিন্তু কখনো কখনো দেখা যায় আপনি টাকা দিতে পারলেন তো পরিবারের কাছে ভালো, আর যদি দিতে না পারলেন তো আপনার মতো খারাপ ছেলে তাদের দরকার নেই বা হাবিজাবি বলে অনেক গালাগালি করে। এখানেই দেখুন না, আবিদ 5 বছর বিদেশে কাজ করে লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠায়, কিন্তু হুট করেই তার বাবা যখন বলে তাকে কোনো টাকাই দিতে পারবে না, তখন তার মনের অবস্থা কি হয়েছিল। তাই বাড়িতে যতটা টাকা পাঠাতে লাগে সেই পরিমাণ টাকা পাঠাবেন, কিছুটা হাতে রাখবেন, কারণ বলা তো যায় না সময় কখন বদলায়। নিজের ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।